নমস্কার বন্ধুরা, বাংলা মোটিভেশন সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে, এটা আমাদের থিওরি, মেটাফিজিক্স যেটাকে বলে। মেটাফিজিক্সের থিওরি হচ্ছে যে আমরা যা কিছু ভাবি আমরা সেটা সৃষ্টি করি, সংকল্প থেকে সৃষ্টি। যেমন ডক্টর ওয়েন ডায়ার বলেছিলেন যে চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস, থিংস উইল চেঞ্জ ফর ইউ। তুমি যেভাবে তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে সেইভাবে তোমার পারিপার্শ্বিকতা, তোমার পরিবেশ, তোমার নিজস্ব রিয়ালিটি সেইভাবে পাল্টায়। আজকে তোমাদের সামনে যিনি বসে আছেন ওনার নাম পার্থ সারথী ধর। 70-এর ওপরে বয়স, খুব ভালো আছেন। নাগপুরে থাকেন, আমার মেজদা, আমার দাদা। তো ওনার পায়ে হঠাৎ করে গত কদিন ধরে 4-5 মাস ধরে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, চলাফেরার অসুবিধে মারাত্মক ভীষণভাবে হয়েছে। তো হঠাৎ করে হওয়ার ফলে আমার কাছে একটা খুব আশ্চর্য লাগে, এটা এলো কোথা থেকে। কোনো না একটা কারণ আছে। তা আমার থিওরিটা হচ্ছে যে অত্যন্ত মানসিক চাপের জন্য, মানসিক চাপ এমনি কিছু নেই, কিন্তু উনি খুব ভালো মানুষ, যার জন্য উনি সবাইকে খুশি করতে খুব ব্যস্ত থাকেন, যার জন্য নিজের অনেক আনন্দ উনি চাপা দিয়ে রেখেছেন বা চাপা দিয়েছেন বা ফুলফিল করতে পারেননি, যাতে অন্যের কষ্ট না হয়। ভালো মানুষরা যা করে অন্যের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য নিজে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয়। স্যাক্রিফাইস করে আমার থিওরিটা হচ্ছে, এখন খুঁজে বের করি, দেখি ওনার সঙ্গে কথা বলি 2-4টে। তো দাদা, আপনার কতদিন ধরে এই ব্যাপারটা হয়েছে, এই যে পায়ের জিনিসটা, একটু আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলুন। আমার তো এমনিতে পায়ে ব্যথা অল্প স্বল্প থেকে থাকেই আমার, মোটামুটি এটা অনেক দিন ধরেই। কিন্তু হঠাৎ করে 6-7 মাস আগে এই ডান পাটার মধ্যে মনে হলো আনইউজুয়াল একটা ব্যথা তৈরি হলো আমার হাঁটুতে। হাঁটতে পারছি না, প্রচণ্ড ব্যথা লাগছে। তখন ন্যাচারালি আমি গেলাম অর্থোপেডিশিয়ানের কাছে, যে কী হলো আমার হাঁটুতে, হঠাৎ করে এরকম ব্যথা হলো কেন। তো উনি এক্সরে করে বললেন যে আপনার এখানে দুটো হাড়ের ফ্রিকশন হচ্ছে। দুটো হাড়ের ফ্রিকশন হওয়ার জন্য যে গ্যাপটা থাকার কথা দুটো হাড়ের মাঝখানে, সেই গ্যাপটা নেই, কমে গেছে। কার্টিলেজটা সেখানে ড্রাই হয়ে এসছে, যে কারণে গ্যাপটা কমে গেছে। তা ওই ফ্রিকশন থেকে এই ব্যথাটা সৃষ্টি হয়েছে। এছাড়াও ডাক্তার কি বললো গ্যাপটা কেন কমেছে? না, সেটা উনি ঠিক আমি সেভাবে জিজ্ঞেস করিনি গ্যাপটা কেন বলেছে। এটা এইজিং। দিস ইজ এজিং। কথাটার অর্থ কি, এজিংটা কি? বয়সের সাথে সাথে নাকি এই গ্যাপগুলো আস্তে আস্তে কমতে থাকে, যে কারণে এই ফ্রিকশনগুলো, শরীর সংকুচিত হতে থাকে। হ্যাঁ, সেই কারণে। তো অনেক দিন আগের কথা, 2014-15 সালের কথা। সেই সময় আমি পড়ে গিয়ে আমার কোমরে চোট লেগেছিল। তখন এক্সরে আর আরেকটা কী বলে ওটাকে করে দেখা গেল যে তোমার এমআরআই করে দেখা গেল যে আমার 3rd and 4th লাম্বারে নার্ভ কম্প্রেস হয়ে গেছে। ওই পড়ে যাওয়ার ফলে নার্ভ কম্প্রেস হয়ে যাওয়াতে ওখান থেকে আমার একটা পেইন ওখান থেকে শুরু হয়েছে, এবং সেটা স্প্রেড করে পায়ে শরীরের নিচের দিকে, যে কারণে আমি কন্টিনিউয়াসলি একটা পেইন সবসময় ফিল করি। এনিওয়ে, তখন তো আমার কিছু ওরা ওষুধপত্র দিল, বললো এগুলো আপনি দেখুন, আর ফিজিওথেরাপি করুন, আর এক্সারসাইজ করুন। কারণ এটা মেইন ওষুধই হয়েছে এক্সারসাইজ, আর নয়তো আপনাকে সার্জারি করাতে হবে। তো ওগুলো আমি ফলো করেছি, করে অনেক ব্যথা কমে গেল। সার্জারি করাননি? না, সার্জারি আমি করিনি। সার্জারি ওষুধগুলো কি পেন কিলার? ওই নাকি গ্যাপ এক্সপান্ডার? গ্যাপ কমে গেছে। গ্যাপ কমে গেলে ওই কার্টিলেজ, যেটা অসুখটা ভালো হবে যদি গ্যাপটাকে আবার বাড়ানো যায়। তো ওষুধটা কি গ্যাপ বাড়ানোর জন্য ছিল? ওটা নাকি এক্সারসাইজটা গ্যাপ বাড়ানোর জন্য ছিল? না, যেটা কার্টিলেজ যেটা ড্রাই হয়ে যাচ্ছিল সেটাকে রিভাইভ করার জন্য ওষুধও দিয়েছিল।
আর এক সাইজ দিয়েছিল ওই গ্যাপটাকে রাখার জন্য। কার্টিলেজ তো হচ্ছে, আপনিও তো সায়েন্সের যথেষ্ট, আপনি অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, এগুলি তো আপনি খুব আমার থেকে অনেক বেশি ভালো জানেন। কার্টিলেজটা হচ্ছে পার্ট অফ দ্য বডি সেল, বডি সেল দিয়েই তো কার্টিলেজটা তৈরি হয়েছে। তাই হয়, তাই। তাহলে তার মানে প্রথম ড্যামেজটা বডি সেলে হয়েছে। হ্যাঁ, তাই হয়েছে। তাই তো, সেখান থেকে এটার বডি সেলটা কি করে ড্যামেজ হলো সেটা তো আমি আর ইনভেস্টিগেট করাই জানিও না আমি। আচ্ছা, আমি যদি বলি যে আমাদের মানসিক স্ট্রেসটা তো এখন পৃথিবীতে একটা বিশাল অসুখ। সবাই বলে আমি খুব স্ট্রেসড। কেন স্ট্রেসড কেউ বলতে পারে না, বা সেই কারণগুলি সবাই দূর করার চেষ্টা করে না। স্ট্রেসটা দূর করে না, বরঞ্চ স্ট্রেসের ফলে যে অসুখটা হয়, যেটা নাকি সিমটম, স্ট্রেসের আউটকাম, সেই আউটকামটাকে লোকেরা ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করে, কিন্তু লোকেরা ডিস্ট্রেস হওয়ার চেষ্টাটা খুব কমই করে। তাই তো আমি যদি বলি, এটাতে আমি জানি না, আমি ভুল হতে পারি, আমি যদি আপনাকে বলি যে আপনার মনের মানসিক চাপগুলো পড়েছে গিয়ে আপনার সেলের উপর একটা চাপ পড়েছে। আমাদের শরীরে 4টে হরমোন, যেটাকে হ্যাপিনেস হরমোন বলা হয়, যেগুলির সংক্ষিপ্ত আকারে বলা হয় ডোজ, DOSE, ডোপামাইন, অক্সিটোসিন, সেরাটোনিন অ্যান্ড এন্ডরফিন। এগুলিকে বলা হয় হ্যাপিনেস হরমোন। আমরা যখন খুশি থাকি, মনে কোনো চাপ থাকে না, তখন হ্যাপিনেস হরমোনগুলি পর্যাপ্ত পরিমাণে নির্গত হয়। আর আমরা যখন অখুশ থাকি, টেনশনে থাকি, স্ট্রেসে থাকি, তখন আমাদের বডির সেলের, এগুলি আমাদের থিওরি, এটা সত্যি না হতে পারে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমরা যখন দুঃখী থাকি বা স্ট্রেস থাকি বা দুশ্চিন্তা করি, তখন আমাদের সেই হ্যাপিনেস হরমোনগুলি ঠিকমতো বেরোয় না। তখন কি বেরোয়? তখন বেরোয় কর্টিজল নামে একটা এমার্জেন্সি হরমোন। সেই এমার্জেন্সি হরমোনের কাজটাই হচ্ছে শরীরের সেলগুলোকে বলা যে এই শরীরটা কিন্তু এখন একটা এমার্জেন্সিতে আছে, কাজেই তোমরা একটু কম কাজ করো, বেশি কাজ করো না। এই কম কাজ করতে গিয়ে শরীরের ইমিউনিটিটা নষ্ট হয়, ইমিউনিটি কমে যায়, তখন কিছু কিছু সেল খারাপ হয়ে যায়। সেই কিছু সেল যখন খারাপ হয়, তখন তার এফেক্টটা পড়ে গিয়ে কার্টিলেজগুলোর ওপরে। তখন কার্টিলেজ, যা আপনি বললেন, সংকুচিত হয় বা এক্সপান্ড হয় বা যা হওয়ার হয়, এবং যার ফলে আপনার পায়ের এই ব্যথাটা হয়তো হয়েছে। এটা একটা থিওরি, আপনার কি সেটা ভরসা আছে? হতে পারে, ডেফিনেটলি হতে পারে। কেননা এটা যেভাবে হঠাৎ করে আসলো আমার এই ব্যথাটা, পিকুলিয়ার ব্যথাটা, সেটা কারণটা যদি আমি খুঁজতে যাই, আমি কোনো রকম যে আবার পড়ে গেছি, ব্যথা পেয়েছি, সেরকম কিছু হয়নি। আপনার স্ত্রীর শরীর খারাপ হয়েছিল 7 মাস 8 মাস আগে, যখন আপনি একটা খুব স্ট্রেসের ভেতর দিয়ে গেছেন, রাইট? আপনি আমাদের বলতেন যে খুব শরীর খারাপ, ওর ভালো হবে কিনা, হাসপাতালে গেছে, একটা বোধহয় অপারেশন বা সামথিং, একটা কোনো প্রসিজিওর হয়েছিল, এবং তারপরের থেকেই কি আপনার পায়ের এই অবস্থা? তারপর থেকে পায়ের এই অবস্থা, এবং সেটাই ভেবেছিলাম যে পায়েতে এমনিতে হাঁটুতে ব্যথা প্রায়ই হয়, আবার সেরেও যায়, চলে যায় ধীরে ধীরে। আমি ভেবেছিলাম সেটাকেও কিছু একটা হবে, যে চলে যাবে আবার, কিন্তু সেটা সেই যে হলো, আমাকে এখন অবধি সেটা খুব বিব্রত করে। তার মানে এটা কি হতে পারে যে ওই যে ট্রমাটা হয়েছিল আপনার, যে আপনার স্ত্রীকে নিয়ে একেবারে টানাটানি জমে মানুষে, ওই ট্রমাটা থেকে আপনি এখনো বেরোতে পারেননি? হতে পারে, সেটা হতে পারে। যদি সেটাই হয়, তাহলে আপনি সেই ট্রমাটা থেকে বেরোনোর চেষ্টা যদি করেন, তাহলে কি পাটা ভালো হবে? আমি কিন্তু কিছু বলছি না, আমি সব জিজ্ঞেস করছি, আপনি সেটা বিশ্বাস করেন? বিশ্বাস করি, হয়তো ওই ট্রমা থেকে বেরিয়ে আসলে পরে আমার পাটাও ঠিক হয়ে যাবে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি যে ধরনের ডাক্তারদের কিংবা ফিজিওথেরাপিস্টদের অ্যাডভাইস নিয়ে যেভাবে চলছি, আমি মনে করি আমি ঠিক হয়ে যাব। এটা আমার মনে একটা বিশ্বাস আছে যে আমি মনে করি কথাটা থেকে যদি বলেন বিশ্বাস আছে, কারণ বিশ্বাস ইজ অলসো অ্যান এনার্জি, রাইট? ইট ইজ অলসো অ্যান এনার্জি। রামকৃষ্ণ খুব সরলভাবে বলেছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এটার পেছনে একটা সায়েন্স আছে। আমাদের যে ভাবনাগুলি, সেটা একটা এনার্জি, ইটস এ ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা আমাদের বডির সেলকে এফেক্ট করে।
এখন আপনি যেভাবে ভাইব্রেট করাবেন নিজেকে, নিজের ভাবনাটাকে, বডি সেলের উপর সেরকম এফেক্ট পড়বে। আপনার ভাইব্রেশনটা যদি পজিটিভ হয়, আপনার সেলগুলো একদম হাসতে থাকবে, খেলতে থাকবে। আর যদি আপনার ভাইব্রেশনটা নেগেটিভ হয়, তাহলে বডি সেলগুলো চিপসে যাবে, মানে কুকড়ে যাবে। ঠিকই। এটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনি এখন থেকে ভাবতে শুরু করুন যে আপনি ভালো হয়ে গেছেন, ভালো হয়ে যাব না। কারণ ভাবনার ফিউচার বলে কিছু নাই, আপনাকে ভাবতে হবে ভালো হয়ে গেছি। যদি ভাবেন যে ভালো হয়ে গেছি, এটা আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি ভাবেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন? নিশ্চয়ই। আমি বললাম তো, আমার মনে এইটুকু জোর আছে যে হঠাৎ করে যেমনি এসছে এটাকে আমি তাড়িয়ে দেবো হঠাৎ করেই। দেখবো যে হঠাৎ করে একদিন দেখবো ঘুম থেকে উঠে যে আমার এই প্রবলেমটা নেই আর। হ্যাঁ, এই বিশ্বাস আমার মনে আছে, আমি সেইভাবেই চলছি। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, অনেক সময় নিজের ইচ্ছাকে কি চেপে রাখেন? অনেক কিছু করতে ইচ্ছা হয়, পরিস্থিতির জন্য হয়তো করতে পারেন না। সেটা হয়েই থাকে। তাহলে আমার মনে হয় সবার জীবনে এই ধরনের পরিস্থিতি হয়েই থাকে। অনেক সময় সমাজের চাপ থাকে যে আমাকে এইটা করা উচিত না, আমি এটাই করতে, আমার সবার অন্যকে খুশি করার জন্য অনেক কিছু করেন তো। করি তো, এখন করি। হ্যাঁ, আমি জানি। তো এখন যদি নিজেকে খুশি করার জন্য অনেক কিছু করেন, তাহলে কি আপনার মনে হয় আপনার শরীরটা ভালো হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো। নিজেকে খুশি করার জন্য ভালো হবে। অন্যরা যদি একটু দুঃখ পায় পাক, কারোর ক্ষতি না করে। আমি ক্ষতি করতে বলছি না, এখানেই গন্ডগোলটা। অন্যের দুঃখ পায় পাক, এই জিনিসটা ভাবতে আমার ঠিক লাগে না। না, আপনার কি মনে হয় যে অন্যকে খুশি রাখাই আপনার জীবনের কর্তব্য, না নিজেকে খুশি রাখা কর্তব্য? না, অফকোর্স আমি নিজেকে খুশি রাখা দরকার। এই কারণে অন্যকে খুশি রাখতে গেলে নিজেকে খুশি রাখতে পারলেই অন্যকে খুশি দিতে পারবেন। এইগুলিতে বিশ্বাস করেন তো? করি তো, ডেফিনেটলি করি। তাহলে দর্শকরা দেখুন, উনি সবকিছুতেই বিশ্বাস করেন, অথচ প্র্যাকটিসটা হয়তো করেন না। সেটাই বলছি, আপনি সব কিছুই মোটামুটি মানলেন, তাহলে প্র্যাকটিসটা কেন করেন না? নিজেকে খুশি করার প্র্যাকটিস, অথবা এইটা ভাবা যে আমি ভালো হয়ে গেছি, এই প্র্যাকটিসটা কিভাবে করবেন? অনেক সময় হয় কি, ইদানিংকালে যেটা হয়েছে, আমার এই ব্যথাটা আমার এত বেশি তীক্ষ্ণ ব্যথা হঠাৎ করে হয়েছে যে আমার সারাটা দিন মনের মধ্যে শুধু ব্যথাটাই, কি করে এখান থেকে আমি বেরোতে পারি সেই চিন্তাটাই। তাহলে এখানে আমি একটা কথা বলি। এখানে কথাটা হচ্ছে, একটা খুব পুরনো উদাহরণ দেব। আমরা স্কুলে যে সাবজেক্টে বেশি ফোকাস করি, আমরা সেই সাবজেক্টে পারদর্শী হই। যার জন্য কেউ আর্টস পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ সায়েন্স, হোয়াট এভার। ঠিক সেরকমই এটা বলা হয়, আমাদের মন যেখানে ফোকাস করে সেটা মাল্টিপ্লাই হয়। আপনি যত আপনার মনটাকে আপনার ব্যথাতে ফোকাস করবেন, সেটা মাল্টিপ্লাই হবে। কাজে ব্যথাতে ফোকাস না করে আপনি সেরে উঠেছেন সেইটাতে যদি ফোকাস করেন, তাহলে সেরে ওঠাটা আপনার বাড়তে থাকবে আর ব্যথাটা কমতে থাকবে। এটা বিশ্বাস করেন? তাহলে মনটাকে সেরে ওঠাতে ফোকাস করুন। দর্শকরা, ইনি কিন্তু আমার আপন দাদা। তা আপন দাদারা আমি একটু রেগেও আছি, কিন্তু এখানে তো রাগ দেখাতে পারবো না। কাজেই রেগে আছে, এই জন্যে বোঝেন সবই, কিন্তু প্র্যাকটিস করেন না। আমি এটাই বোঝাচ্ছি যে বোঝেন যদি সবই, তাহলে প্র্যাকটিস করুন, তাহলে ব্যথাটা চলে যাবে। আমি গ্যারান্টি দিতে পারি, ওনার যে পায়ের এই যে ব্যথাটা, ওনার এখনো পায়ে ব্যথার হয়ে হাঁটতে না পারার বয়স হয়নি, এটাও আমি জানি, কারণ আমরা সবাই হেঁটে চলে আসি। কাজে উনি যদি এটা প্র্যাকটিস করে, এটা বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনি কি এই যে এতগুলি কথা বললাম এতক্ষণে, এই প্র্যাকটিসটা কী করে করবেন? কারণ আপনার মন আপনাকে প্র্যাকটিসটা করতে দেয় না। তাহলে কী করতে হবে? মনটাকে বোঝাতে হবে। মনটাকে বোঝাতে হলে কী করতে হবে? ওই যে লেখাগুলো, ওই যেটাকে আমরা অ্যাফার্মেশন বলি, ওটা প্র্যাকটিস করতে হবে। বা যেগুলি ভালো বড় শোনার জিনিস, সেটা শুনতে হবে। আপনার মনটা, আপনার যে অপোজিটের মনটা, যখন আপনার অপোজিটের মনটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার এটা প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না। এই যে আমরা যখন রাস্তা পার হই, আমরা ডান দিকে দেখি, বাঁ দিকে দেখি, সেই কাজটা করে আমাদের কনসাস মাইন্ড, চেতন মন। কিন্তু অবচেতন মন আরেকটা কাজ করছে, কিন্তু অহরহ কি করছে? এই যেমন
এই যে এই কথাটার পরিপ্রেক্ষিতে বলি, এই ব্যথাটা আমার অবচেতন মনের মধ্যে একটা বসে ভীতি গেছে। তৈরি করেছে, একটা ভীতি তৈরি করেছে যে আমি কি প্যারালাইজড হয়ে যাব। কারেক্ট, এই পার্টিকুলার এই শব্দটাই বললাম, এটা অবচেতন মনে বসে গেছে, বসে গেছে। ওটাকে বের করতে হবে, বের করে নতুন একটা ভাবনা ঢুকাতে হবে। এই যে বললাম রাস্তা পার হচ্ছি, এদিকে দেখলাম ওদিকে দেখলাম, চেতন মন, সেই সময় অবচেতন মন কি করছে, শ্বাস নিচ্ছে। আপনি কি মনে করে শ্বাস নেন যে এখন একটা শ্বাস নিই নাহলে মারা যাব? না। মনে করতে হয় না তো। না, না। তা সেই শ্বাস নেওয়ার কাজটা অবচেতন মন অটোমেটিক্যালি করছে। এই আপনার পায়ের যে ব্যথা, আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারে, এটা অবচেতন মন অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বারবার, যার জন্য আপনি সেরে উঠছেন না। কাজে ওই যে লেখাগুলো আমি দিলাম বা অনেকেই দেয়, এই যে বারবার রিপিট করা যে আমি ভালো আছি, এই যে যেটা আপনি নিজের ভাষায় আপনি পড়েছেন সেইটা, বা আরও কিছু কিছু সংকল্প বা অ্যাফার্মেশন যেটাকে বলি, সেটা করলে আপনার এই মাইন্ডটা চেঞ্জ হবে। তারপরে দেখলাম যে একদম সব খুব সরল সোজা, আর অসুস্থ হবেন না। আর এই যে ট্রমা থেকে বেরোতে হবে, এটা আপনার ট্রমার জন্য আপনার এটা হয়েছে। এটা আমার ডায়াগনোসিস, আমি ডাক্তার নই, আমি ডাক্তারও নই, মুক্তারও নই, কিছুই না, কিন্তু কিছু কিছু জিনিস আমি এগুলি পড়েছি। এক্স্যাক্টলি, ট্রমা তো ডেফিনেটলি, নয়তো আমার মনে এই কথাটা আসে কি করে যে আমি কি প্যারালাইজড হয়ে যাব, হলে গেলে আমার কি হবে, কে আমাকে দেখবে, আমার পেছনে যারা আছে তাদেরকে কে দেখবে, হ্যাঁ, এই সমস্ত আপনি যখন থাকবেন না তখন তো আপনি ভোগাট্টা, আপনার পেছনে কে আছে কে আপনি তো জানতেও পারবেন না, না। জানতে পারবো না। তাহলে সেই আপনি তো ঘুড়ি কাটার মতো কোন ছাদে গিয়ে পড়বেন কেউ জানে না, না। ঘুড়ি কেটে গেছে, আপনি কোথাও গিয়ে পড়লেন। তারপরে এই ছাদে কি হচ্ছে এটা চিন্তা করার দরকার নেই তো, সেটা সময়ে যার যা করার সে করে নেবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। কাজেই এইটা আমাদের অনুরোধ যে আপনি আপনার মাইন্ডসেটটাকে এখন চেঞ্জ করতে হবে, যেটা করলে আপনি আনন্দ পান। যদি যদি ইচ্ছা একটু ক্ষীর খাবো, খেয়ে নেবেন, ভাবার দরকার নেই কোলেস্ট্রল বাড়বে, ক্ষীর খেতে হলে খেয়ে নেবেন। ওই যে গত কয়েকদিন ধরে আমরা কি খাচ্ছি, ভাজিয়া খাচ্ছি, হ্যাঁ। সিঙ্গাড়া খাচ্ছি, কচুরি খাচ্ছি, যা খাই না, যা কখনো খাই না, ইচ্ছা করেছে খাচ্ছি, মনটা খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, শরীরটা ভালো আছে। মনটা ভালো থাকলে শরীরটা ভালো থাকবে, থ্যাংক ইউ। মনটা খারাপ হলে শরীরটা ভালো থাকবে না। তুই ভালো বুঝিয়েছো ওটা আমাকে, আমি তোমার কথাগুলো শুনবো, চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে আসতে। না, শুনতে হবে, নাহলে না, দেরি না, হয়ে যাবে। শুনবো। আমি যে পরিস্থিতিতে আছি এখন, মনটা আমার, সেখান থেকে আমি অলরেডি শুরু করেছি, চেষ্টা শুরু করেছি ওখান থেকে বেরিয়ে আসার জন্য, এবং ডেফিনেটলি আই উইল গেট রেজাল্ট। তুমি না থাকলে তোমার পরিবারের কি হবে সেটা তো আলাদা কথা, কিন্তু তুমি যদি থাকতে থাকতেই বিছানায় পড়ে যাও তাহলে তো আরো খারাপ হয়ে আরো যাবে। খারাপ অবস্থা হবে। কাজে থাকতে থাকতে বিছানায় পড়ার দরকার নেই, থাকতে থাকতে হাঁটা চলায় থাকতে হবে। ঠিক। এই যে আমাদের বর্দা মাঝখানে খুব মানে অসুস্থ ছিল মানসিকভাবে, যার জন্য শরীরটাও খারাপ হয়েছিল, বাট হি হ্যাজ কাম ব্যাক, হি হ্যাজ ফট ইট আউট, অ্যান্ড নাও এখন আমি খুব যথেষ্ট প্রশংসা করছি যে উনি যেই মনটাকে ঘুরিয়েছেন, এটা একটা সাংঘাতিক অ্যাচিভমেন্ট, ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট। এটা আপনাকেও করতে হবে। নেক্সট টাইম তারপরে আমার পালা আসবে, তারপরে আমার পালা আসবে। না, তোমার জন্য এই পাল্লার ভিতরে ঢুকতে না। যাই হোক, তো দর্শক বন্ধুরা, তোমরা সবাই শুনলে, এখানে আমি কিছু বলতে চাইনি, কথাবার্তার থ্রুতেই তোমরা বুঝে গেলে কি বলতে চাইলাম। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা এটা মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো কি বলার চেষ্টা করেছি, এবং উনিও যা বললেন সেটাও দেখো। তাহলে আমি ওনাকে রাঙাদা ডাকি, রাঙাদা তুই ভালো থাকবে, ভালো হয়ে উঠেছো এইটা ভেবে নাও। হ্যাঁ, ভালোই উঠেছি আমি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আর আবার দেখা হবে। Thank you. চলো আবার Thank দেখা you, হবে, যিশু। যাও জিতে নাও। থ্যাংক ইউ।